আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়াপোলা। বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক ভয়ঙ্কর খেলার চক্করে পড়ে অবশেষে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্ট দিয়েই ফেলল আরোহী। কোন কক্ষণে যে বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক খেলাটা খেলতে গিয়েছিল কে জানে। জীবনের চরম ভুলটা বোধহয় এটাই করল সে। তাও খেলেছিল বেশ ভালো, কিন্তু ডেয়ার নিতে কে বলেছিল? সত্যি বলার ভয় ট্রুথ নেয়নি। এখন ডেয়ার নিয়ে তো ফাঁসলো আরও। ভাগ্যিস আইডিতে পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কাউকে রাখেনি, না তো আজ যাচ্ছে তাই একটা পরিস্থিতিতে পড়তে হতো। যদিও তাদের বাড়ির আশেপাশের বাড়িতে তেমন কোনো ছেলে টেলে নেই। ডান পাশের বাড়িটায় দুটো মেয়ে একটা ছেলে। ছেলেটা ছোট, বয়স এই বছর দুই হবে হয়তো। আর বাম পাশের বাড়িটা তালাবদ্ধ। তবে এই বাম পাশে দুটো বাড়ি রেখে যে বাড়িটা রয়েছে তাতে এক ভয়ঙ্কর পুরুষের বসবাস। সম্পর্কে সে পুরুষ আরোহীর মামাতো ভাই। তার বড় মামা তুর্য চৌধুরী সুপুত্র তূর্ণ চৌধুরী। তরুণের থেকে আরোহী প্রায় বছর পাঁচেকের ছোট হলেও শৈশব থেকে তাদের দা কোমরার সম্পর্ক। তরুণ বাকি সকলের সাথে সর্বদা বেশ মার্জিত ব্যবহার করে। কাজের মহলের সকলের সাথে ভালো সম্পর্ক তার। শুধুমাত্র শত্রুতা আরোহীর সাথে। এই মেয়েটার সাথে যেন তার জন্মান্তরের শত্রুতা। দেখা হলে একচোট ঝগড়া না করে দুটো ধমক না দিয়ে শান্তি পায় না। উঠতে বসতে সর্বদা তার পিছনে লেগেই থাকে ছেলেটা। আরোহীর মন মস্তিষ্ক ভাবনা মতে সে এক বদমাইশ, ভয়ঙ্কর, অভদ্র এবং বাজে পুরুষ, যাকে দেখলে ভয়ে ঠক ঠক করে কেঁপে ওঠে তার হৃদয়। মেয়েটার ভাবনার মধ্যেই হঠাৎই তাদের বাড়ির কলিং বেলটা বেঁচে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো কক্ষের দেয়ালে ঝুলানো দেয়াল ঘড়িটার পানি। রাত প্রায় 12টা বেজেছে। বাবা মা এবং ছোট ভাইটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এত রাতে আবার কে এলো? মেয়েটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে ভালোভাবে জড়ালো শরীরে। অতঃপর কক্ষ ছেড়ে বেরিয়ে এলে সদর দরজা পাটে। কিন্তু এত রাতে একা একজন মেয়ে মানুষ হয়ে কি তার দরজা খোলাটা ঠিক হবে? যদি কোনো চোর, ডাকাত বা গুন্ডা বদমাইশ হয় তখন কি হবে? আরোহী ভীত হলো। দরজার লাগানো দূরবীন লুকিং গ্লাস থেকে তাকালো বাইরে। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, বাইরে তো তূর্ণ দাঁড়িয়ে আছে। এই লোক এত রাতে এখানে কেন? তূর্ণ হাত উঁচিয়ে আবারও কলিং বেল চাপলো। আরোহী আর সময় ব্যয় করলো না। কলিং বেলের আওয়াজ শ্রবণে যদি তার মায়ের ঘুম ভেঙে যায়, আর সে এসে দেখে তূর্ণ এসেছে, অথচ আরোহী দরজা না খুলে দাঁড়িয়ে রয়েছে, তখন আবার একচোট বকুনি দেবে। তার মায়ের আদরের ভাইপো কিনা। মেয়েটা হাত উঁচিয়ে দরজাটা খুলল, নিজেকে স্বাভাবিক রেখে বলল। টুনা ভাই আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরোহী। তার আগেই তরুণের পুরুষালী হাতের বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার নরম গালে। মাথাটা যেন ঘুরে উঠল সাথে সাথে। গালে হাত চলে গেল অজান্তেই। হতবাক চোখে তাকালো তরুণের পানে। অত্যন্ত গম্ভীর, ক্রোধিত মুখশ্রী তার। সর্পের ন্যায় কেমন ফুসফুস ধরে তুললে কণ্ঠে। চক্ষু দুটোতেও রক্তিম আভা বিরাজমান। ঢোক গিল আরোহী। আমধামতা করে বলল, আপনি আমায় থাপ্পড় কেন মারলেন টুনু ভাই? প্রশ্নটা কণ্ঠে ধারণ করতে যতক্ষণ, তারপরও আবার একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার আরেক গালে। কি ভয়ঙ্কর শক্ত হাতের থাপ্পড় রে বাবা! তাও আবার একটা নয়, দুটো। ব্যথায় গাল টনটন করে উঠল তার। আরেকটা হাত অন্য গালে দিয়েই ফুপিয়ে উঠল মেয়েটা। নাক টেনে শুধালো, আমি কি করেছি টুনু ভাই? এইভাবে হুট করে বিরোধী দলের ন্যায় আচরণ কেন করছেন আপনি? দরজা খুলতেই থাপড়া থাপড়ি লাগিয়ে দিয়েছেন ওই ইটের মতো শক্ত হাত দিয়ে। এগুলো কোনো কথা? তরুণের ক্রোধ যেন বাড়ল আরো। দাঁতে দাঁত চেপে সে বলল, আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়াপোলা? কোন ছেলেকে তুই আই লাভ ইউ বলেছিস বেয়াদব? এত বড় সাহস তোকে কে দিয়েছে? দুগালে দুহাত রেখে চমকে উঠল আরোহী। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। এ কথা এই লোক জানলো কিভাবে? তার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে তো এ নেই, প্রোফাইলও লক করা। তাহলে এ কিভাবে জানলো? আরোহীর ভাবনার মধ্যেই আবারও মুখ খুলল তৈল। হিসিয়ে বলল, একটুখানি পুচকে মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হয়, এর মধ্যে নাগর জোরে তো নেমে পড়েছে। আরোহী চোখ তুলে দেখালো তরুণের ভানে। ঘোর প্রতিবাদ করে বলল, আমার নাক টিপলে কোনো কালেই দুধ বের হয়নি টুনু ভাই, বরং সর্দি বের হয়েছে। বিশ্বাস না হলে টিপে দেখুন। আপনার থাপ্পড় খেয়ে কান্না করতে গিয়ে নাকে সর্দি জমেছে মাত্রই। আরোহী দুগালে হাত রেখে মাথাটা এগিয়ে দিল। সূর্য তাকালো মেয়েটার নাকের পানে। নাকের ডগাটা কেমন লাল হয়ে উঠেছে। মেয়েটা তার মায়ের মতো একটু বেশি ফর্সা। একটু কান্নার বেগ আসলেই নাকটা লাল টমেটোর বর্ণ ধারণ করে।
শীতল হলো তরুণের দৃষ্টি। তবে পরক্ষণেই আবার সর্দির কথা স্মরণে আসতেই নাক মুখ কুচকাল, কটমট করে বলল, তুই কিন্তু বেশি বার বেরোছিস আরোহী। আমার কথার উপর একটা কথা বললে তোর নাকটা কিন্তু আমি কেটে নেব। আরোহী ভীত হলো, দ্রুত নিজের নাকটা সরিয়ে নিল তরুণের সম্মুখ থেকে। এই পুরুষ যা ভয়ঙ্কর, তার নাকটা কেটে নিতেও পারে। তারপরে যে গন্ধ শুকবে কি দিয়ে? এই পৃথিবীর এত ভালো ভালো খাবার, সুন্দর সুন্দর ফুল শুধু চোখ দিয়ে দেখবে, কিন্তু গন্ধ শুকতে পারবে না। কি মারাত্মক ব্যাপার স্যাপার। তার থেকে নিজের নাক নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়া ভালো। আরোহী একটু দূরে সরে গেল। পুরনো ক্রোধ আবার জেগে উঠল তরুণের ভিতরে। রুদ্রমূর্তি ধারণ করে বলল, তুই যে ইদানিং এসব করে বেড়াচ্ছিস, পাশের বাড়ির ছেলে তো ফেসবুক পোস্ট করে আই লাভ ইউ বলে বেড়াচ্ছিস, এসব তোর হিটলার বাপ জানে? দেখ এখন জানিস নি। থামলো তরুণ, পরপর আবার বলল, দাঁড়া, ডাকছি তোর হিটলার বাপকে। মেয়েকে আদর আদরে এতটাই বাদর বানিয়েছে, সে এখন পাশের বাড়ির ছেলেদের ধরে ধরে আই লাভ ইউ বলে। আটকে উঠল আরোহী। এতক্ষণ রুক্ষ কণ্ঠে কথা বলা, থাপ্পড় মারা যায় একটু মানা যায়, কিন্তু বাবাকে বলা? ভয় থরথর করে কেঁপে উঠল আরোহীর ছোট্ট দেহটা। বাবা মায়ের কানে কোনোভাবে এ কথা গেলে কেটে কুচি কুচি করে ফেলবে নির্ঘাত। মেয়েটা দিশেহারা হলো, তাড়াহুড়ো করে বলল, মা বাবাকে কিছু বলবেন না তনু ভাই। বান্ধবীদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে এই পোস্টটা করেছিলাম ভাইয়া, নয়তো করতাম না আমি। তরুণ তবুও দমল না। ওস্তাদার ফাঁক করে উদ্যত হলো আরুষ শেখ এবং ইরাকে ডাকতে। আরোহী ভীত হলো আরো। কি করবে না করবে ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে হুট করে সে বসে পড়ল তরুণের পায়ের কাছে। দুহাতে তার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আব্বু আমাকে ডাকবেন না তনু ভাই। আমি সত্যি বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে এই পোস্ট করেছিলাম, সত্যি। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে কোনো চ্যাংড়াপোলা নাই। 2 বাড়ি পরে আপনাদের বাড়ি। কিন্তু সে বাড়ির সব পুরুষরা তো ভীষণ ভদ্র, সভ্য, সুশীল আর মার্জিত, যেমন আপনি। তরুণ চোখ ছোট ছোট করে তাকালো আরোহীর মানে। এই মেয়ের কণ্ঠে নিজের এত প্রশংসা তো জন্মের যুগেও শোনেনি। আজ একদম প্রশংসার ফোয়ারা বইছে। এসব যে নিজেকে বাঁচানোর জন্য তা বেশ ভালোই জানে তরুণ। ছেলেটা হাত বাড়িয়ে আরোহীর বাহু ধরল, টেনে দাঁড় করিয়ে বলল, কোনো চ্যাংড়া পড়া থাকুক বা না থাকুক, আর বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে হোক বা এমনি হোক, তুই আই লাভ ইউ লিখেছিস তো এর শাস্তি তোকে পেতেই হবে। আরোহী ডাগর ডাগর নয়নে তাকালো তরুণের পানে, কাচুমাচু করে প্রশ্ন করল, কি শাস্তি? বাইরে আয়, তারপর বলছি। আরোহী বিরক্তি করল, তরুণের প্রস্তাবকে নাকচ করে বলল, আমি কোথাও যেতে পারবো না, যা শাস্তি দেওয়ার এখানেই দিন। তাহলে আমি তোর বাবা মাকে ডাকছি। কোন ছেলেকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিস সে তোর না হয় তাদের সম্মুখে দিস। আরোহী আতঙ্কিত হলো, তাড়াহুড়ো করে পা বাড়ালো বাইরের দিকে। মেকি হেসে বলল, কে বলেছে আমি যেতে পারবো না? এই যে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তনু অস্ত্র বাঁকিয়ে হাসল, অতপর নিজেও বেরিয়ে এলো আরোহীর পিছু পিছু। মেয়েটা সম্পূর্ণভাবে বাইরে বেরোতেই তনু আদেশ দিয়ে বলল, কান ধর। আরোহী চমকালো। এখন কিনা তাকে রাস্তায় দাঁড়িয়ে কান ধরতে হবে? হতে পারে এটা রাত, আশেপাশে কেউ নেই, কিংবা কেউ তাকে কান ধরে থাকতে দেখবে না। তবুও আত্মসম্মানের একটা ব্যাপার আছে। মেয়েটা এবার ইন্টার 2য় বর্ষে পড়ছে। কিছুদিন পর এসএসসি দিবে। যথেষ্ট বড় মেয়ে সে কিছুতেই এই পুরুষের সম্মুখে কান ধরবে না। আরোহী তরুণের এই শাস্তি নিতে অস্বীকার করল, নিচু কণ্ঠে বলল, কোনো শাস্তি দিন না তরুণ ভাই, আমি কান ধরতে পারবো না। তরুণ চোখ ঘুরিয়ে আশেপাশে কিছু খুঁজল, অতপর রাস্তার পাশ থেকে একটা মোটা লাঠির তুলে এনে বলল, কান ধরবি নাকি এই লাঠি দিয়ে পিটিয়ে তোর পাশের বাড়ির চ্যাংড়া পড়া বের করবো? আর তোর বাবা মাকে তো অবশ্যই পুরো ঘটনা বলে যাব। লাঠির পানে তাকাতেই ঢোক গেল আরোহী। এই লাঠির একটা বাড়ি খেলে হাসপাতালের বিছানা ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে যে সে জীবনে কত বড় ভুল করেছে তা সে বেশ ভালোই বুঝতে পারছে। মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করল, এই জীবনে আর যাই হোক না কেন, আমি আর কোনো দিনও ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো না। এই খেলার মতো ভয়ঙ্কর আর আতঙ্কের খেলা বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। আরোহীর ভাবনার মধ্যেই তাকে ধমকে উঠল তরুণ। হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলল, কান ধরবি নাকি এটা দিয়ে লাগিয়ে দেবো তুই খা। কেঁপে উঠল বেচারি। দ্রুত কানে হাত দিল, তুতলিয়ে জবাব দিল, এই তো ধরেছি কেন। তরুণ হাতের মোটা লাঠিটা নিয়ে দুবার চক্কর কাটলো আরোহীর চারপাশে, অতপর বলল, এখন মুখে বল, আমার স্বামী ব্যতীত
কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। আরোহী মিনমিনে কণ্ঠে উচ্চারণ করল। সাথে সাথে আবারও ধমকে উঠল তনু। রুক্ষ কণ্ঠে বলল। মিনমিন করে কি বলছিস? জোরে বল বেয়াদব। তনুর ধমকে কিঞ্চিত কেঁপে উঠল আরোহীর ছোট্ট কায়া। তৎক্ষণাৎ গলা বাড়িয়ে বইয়ের পড়া মুখস্থের ন্যায় আওড়ালো। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিনও আমি আই লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত আর কাউকে কোনোদিন আমি আই লাভ ইউ বলবো না, সত্যি সত্যি। অষ্টি সূক্ষ্ম হাসির রেখা ধরা দিল তনুর। তবে আরোহী তার পানে তাকাতেই সে হাসি গিলে ফেলল দ্রুততার সাথে। পূর্বের ন্যায় মুখশ্রীতে থমথমে ভাব ধারণ করে বলল। কি সমস্যা? তোকে থামতে বলেছি আমি? তোরা থামনি কেন? আর কতক্ষণ এইভাবে থাকতে হবে তুর্ণ ভাই? আমার যে ভীষণ পায়ে ব্যথা করছে। তরুণ কপালে ভাঁজ ফেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। একদম বাপের মতো হয়েছিস। আমার বাবা যে তোর বাপকে কথাবার্তি মির্জাফরের বংশধর বলে, আজ তার সত্যতা পেলাম। কান ধরে দাঁড়াতে বলেছি, 5 মিনিটও হলো না, এর মধ্যেই পা ব্যথা নামক মিথ্যা অজুহাত দিয়ে বাঁচতে চাইছিস। মির্জাফরের ন্যায় আমার বিশ্বাস নিয়ে ছিঁড়েমিনে খেলার পায়তারা করেছিস। তবে বলে রাখি, আমি তোর মতো কুচক্রী নারীর কথা বিশ্বাসই করি না। আর তো করবি বিশ্বাসঘাতকতা। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, বেয়াদব মহিলা। আরোহী শুনল তরুণের কণ্ঠ নিষ্কৃত প্রতিটি বাক্য। দু হাত দ্বারা কান ধরে রেখেই প্রতিবাদী কণ্ঠে বলল। আমি মোটেই মহিলা নই তুর্ণ ভাই। আমার বয়স মাত্র 17 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী আমি এখনো শিশু। তনু ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল। হ্যাঁ, তুই তো শিশুই, একদম বাচ্চা। এখন বেচারা মতিস। তা একা একা বুঝি বেচারা নষ্ট করে হচ্ছিল না? তাই নাগর বুঝতে বের হয়েছিলে? আরোহী নাক মুখ কুচকাল। কি বিশ্রী কথাবার্তা! বিছানায় মতিস মানে কি? বড় ভাই হয়েছে বলে কি যা খুশি বলবে? তার কি কোনো মান সম্মান নেই নাকি? আরোহী আর চোখে তাকালো তরুণের পানে। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল। এই একদম বাজে কথা বলবেন না তুর্ণ ভাই। আমি মোটেও বিছানায় ওসব করি না। মেয়েটার পা থেকে মাথা অবধি চোখ বুলালো একবার, ঠোঁট কামড়ে বলল। বেচারার শিশু ছেড়ে দিয়েছিস? তাহলে তো এখন তোকে বিয়ে দেওয়া দরকার। পাড়ার মোড়ের কুদ্দিসবাদীর সাথে তোকে মানাবে বেশ। এমনি লোকটা বহু বছর নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তোর সাথে বিয়ে হলে তার জীবনের নিঃসঙ্গতা খুঁজবে একটু হলেও। আমার মাঝে মাঝে সে তার কোকিলের ন্যায় মিষ্টি সুরে তোকে গানও শোনাবে। থামলো তরুণ, একটু ভেবে কণ্ঠ বাড়িয়ে গান ধরল। কির 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 কে জানি কইল উত্তর বাড়ির খালা আর দক্ষিণ বাড়ির খালা, আরে তারা তারা ওইটা পালা, হ্যাঁ লাল দে পাট্টা মালমাল কা হো জি। তরুণের পুরুষালী কণ্ঠে ধারণ করা গিরি 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 এই 4টা শব্দে দাপটে লাফিয়ে উঠল আরোহী। বুক ধরফর করে উঠল তৎক্ষণাৎ। এ আবার কেমন ভয়াবহ আতঙ্কের গান! এই রাতের আধারে চারিদিকে সুরসার নীরবতায় আর একটু হলেই তো হাত অ্যাটাক করিয়ে দিত আরোহীর। মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। সাথে সাথে তার চোখের সম্মুখে ভেসে উঠল পাড়ার মোড়ের কুদ্দুস বয়াতির চেহারাটা। লোকটা একটু পাগলা পাগলা ফকির দাসের। শরীরে তার সর্বদা জোনাতালি দেয়া একখানা জুব্বার ন্যায় পোশাক থাকে। মাথার চুলগুলো বেশ অনেকদিন ধরে অযত্নে অবহেলায় লম্বা হয়ে জট বেঁধে গেছে। দাড়ি গোফেরও তেমনই অবস্থা। তবে লোকটার গানের গলা বেশ সুন্দর। রাস্তার ধারে একদিন গান গাইছিল, তা শুনে আরোহী বলেছিল। বাহ, লোকটা পাগলাটে ধাঁচের হলেও বেশ সুন্দর গান গায় তো। ব্যাস, ওই বাক্যটাই যেন তার গলার ফাঁস হয়ে ধরনের বক্ষে পদার্পণ করল। কথাটা কিভাবে যেন তরুণের কর্ণে পৌঁছালো। আর তারপর থেকে এখন পর্যন্ত এই পুরুষ ওই কুদ্দুস বয়াতের নাম নিয়ে চালিয়ে মারল তাকে। বিরক্তিতে কপাল কুচকালো আরোহী। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। এখন ছেড়ে দিন না তুর্ণ ভাই, অনেক রাত হয়েছে। আমি ঘরে যাই, ঘুম পাচ্ছে ভীষণ। আমার ঘুমে আগুন লাগিয়ে তুই ঘুমাবি? তাও তো আমি বেঁচে থাকতে হতে দেবো না। আরোহী অবাক হলো। কি মিথ্যেবাদী লোক! সে কখন তরুণের ঘুমে আগুন লাগালো? আশ্চর্য! মেয়েটা পদক ঝাঁকলো, হতবাক কণ্ঠে বলল। আমি আবার কখন আপনার ঘুমে আগুন লাগালাম? উল্টো আপনি আমার ঘুমে আগুন লাগিয়ে ধরে বেঁধে এখানে এনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। চুপ বেয়াদব, বড়দের মুখোমুখি আবার কথা বলছিস। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, নয়তো এখনই তোর বাপ মাকে ডাকবো, আর সাথে তুই মোটা লাঠি আছে। তরুণের ফের ধমকে চুপসে গেল আরোহী। আর কোনো বাক্য ব্যয়ের সাহস করল না মেয়েটা। চুপচাপ দাঁড়িয়ে রইল কান ধরে। একটু একটু করে সময় কাটালো। চারদিকের জনমানবহীন নীরব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র 2 নরনারী।
একজন নিজেকে নিশ্চুপতায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথায় নুয়ে, আর অন্যজন তার পানে তাকিয়ে রয়েছে চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটিয়ে। তূর্ণ আরও কিছুটা সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে, অতপর পাক্কা ৩০ মিনিটের সমাপ্তি ঘটিয়ে বলল। এখন ঘরে যা। আরোহী উৎফুল্ল হলো, এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, অবশেষে তার স্বাস্থ্যের পাঠ চুকেছে। দ্রুততার সাথে কান ছাড়ল মেয়েটা, লাফিয়ে লাফিয়ে পা বাড়ালো গৃহের প্রাণে। তবে দরজার নিকটে গিয়ে থমকে দাঁড়ালো সে, আবারও ফিরে তাকালো পিছনে। তনু কপাল কুঁচকালো, গম্ভীর সুরে প্রশ্ন করল। আবার কি? আপনি সত্যি বাবা মাকে কিছু বলবেন না তো? আরোহীর চোখ মুখে উৎকণ্ঠা, আড়ালে হাসল তরুণ, তবে মুখশ্রীতে গম্ভীরতা এঁটে রেখে ছোট্ট করে জবাব দিল। না। সত্যি করে বলুন, একদম ৩ সত্যি। তরুণ বিরক্ত হলো, ধমকে বলল। তুই গেলি? দেখে এখন রাখবো তোর বাপাকে। আরোহী আর দাঁড়ালো না এক মুহূর্ত। ঝড়ের গতিতে সে ঢুকলো গৃহের ভেতরে। বলা তো যায় না, সত্যি সত্যি যদি এই লোক আবার তার বাবা মাকে ডেকে বসে, তবে আর আজ বাঁচতে হবে না। আরোহীকে ছড়তে দেখে এবার প্রকাশ্যে উষ্ট প্রসারিত করলো তরুণ। মেয়েটা যতক্ষণ না দরজা আটকালো ততক্ষণ চেয়ে রইল ওভাবেই। দরজা আটকাতেই হাতের লাঠিটা ছুঁড়ে ফেললো অদূরে, অতপর নিজেও পা বাড়লো বাড়ির পানে। সকালের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে ধীরে ধীরে, চারদিকের ব্যস্ততাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আরোহী এখনো এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানায়, গভীরভাবে আচ্ছন্ন সে। এমন সুন্দর সুখকর ঘুমের মধ্যে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কর্ণে পৌঁছালো মেয়েটার। এই যে সেই আওয়াজ নয়, মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে যাবে এক্ষুনি। সম্ভবত কোনো ভারী বস্তু দ্বারা কেউ দরজায় আঘাত হানছে লাগাতার। আরোহী ধরফড়িয়ে উঠে বসলো বিছানায়। আকস্মিক ঘুম ভাঙায় গা হাত পা কাঁপছে থরথর, মস্তিষ্কটাও নিষ্ক্রিয় এই মুহূর্তে। একটু সময় নিয়ে পুরোপুরি ঠিক হলো আরোহী। একটু আগে কি ঘটেছে তা তার সচল মস্তিষ্ক ধারণ করতেই মেয়েটা খেপে উঠল। এই কর্ম কাঠ ধরতে সময় লাগলো না একটুও। ভেবেছিল আজ শুক্রবার, একটু বেশি ঘুমোবে। গতকাল রাতে এমনি তূর্ণ এসে জ্বালিয়ে গেছে, তবে সে স্বাদ আর পূর্ণ হলো কই। একটা ঘরের শত্রু বিভীষণ আছে না, সে তো জ্বালিয়ে খেলো। আরোহী রেগে মেগে বিছানা ছাড়ল। তেড়ে গিয়ে দরজা খুলতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো তার একমাত্র আদরের ছোট ভাই আয়ুষ। এবার ৮ম শ্রেণীতে লেখাপড়া করছে সে। ছেলেটার হাতে একটা কাঠের চেয়ার, এই চেয়ার দ্বারাই নিশ্চয়ই এতক্ষণ দরজায় আঘাত করছিল। আরোহীর মেজাজের পারদ বাড়ল দপদপ করে, চেঁচিয়ে উঠে বলল। হতচ্ছাড়া বদমাস, ঘরের শত্রু বিভীষণ একটা, এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? আমি কি মরেছিলাম? মনের এত হাঁকডাক কিছুই গায়ে মাখল না আয়ুষ, বরং সাবলের কণ্ঠে বলল। যে কুম্ভকর্ণের মতো ঘুম তোর! প্রথমে তো আস্তে ধীরে ডাকছিলাম, উঠছিলি না, তাই তূর্ণ ভাইয়ের বুদ্ধিতে এই পন্থা অবলম্বন করতে হলো। তূর্ণ তূর্ণ আর তূর্ণ, জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ওই লোকটা। রাতে জ্বালিয়ে হয়নি, এখন সকালেও জ্বালানো শুরু করেছে। আরোহী দাঁতের দাঁত চাপল, ঝাঁঝালো কণ্ঠে বলল। এসেছে তূর্ণের চেনা, আমার চোখের সম্মুখ থেকে দূর হ বদমাইশ। কথাটা বলতে বলতেই রেগে মেগে দরজাটা আটকে দিল মেয়েটা। ব্যস্ত হলো আয়ুষ, দরজা আবার করাঘাত করে বলল। আরে দরজা আটকাচ্ছিস কেন? পুরো কথা তো শুনবি। তূর্ণ ভাইয়ের মা মানে বড় মামি আমাদের দাওয়াত করেছে, যেতে বলেছে ও বাড়ি। তরুণদের বাড়িতে যাবে কেন? কপালে যতটুকু শনি চড়ানো বাকি আছে সেতটুকু চড়াতে। ও বাড়িতে গেলেই তো তরুণ আবার তার পেছনে লাগবে, তারপর পুরো দিনটাই মাটি। ভেতর থেকে চেঁচিয়ে উঠল আরোহী, ঝাঁঝালো কণ্ঠে বলল। কোথাও যাবো না আমি, ওই বদমাইশ তূর্ণের বাড়িতে তো নাই। আরোহী ফোঁস করতে করতে আবার বিছানায় গা এলিয়ে দিল। তরুণের বাবা তুর্য চৌধুরীর সম্পর্কে আরোহীর মা ইরার চাচাতো ভাই, অর্থাৎ তার চাচাতো মামা। তবে তাদের দু পরিবারের মধ্যে সম্পর্ক বেশ উন্নত। একদিকে চাচাতো ভাই বোনের সম্পর্ক, তার উপরে আরোহীর মা ইরা আর তরুণের মা পৃথা বান্ধবী। আবার ওদিকে আরুষ আর তুর্য ভাই ভাই। তরুণের বাড়ির পাশে ইরার আপন ভাই অর্থাৎ আরোহীর আপন মামা ইমন চৌধুরীর বাড়ি। সে বাড়িতেও তাদের অহরহ যাতায়াত, তবুও যেন সখ্যতা তুর্যদের বাড়ির সাথেই বেশি। আরোহী নিজের ক্রোধ নিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের গভীরতা একটু বাড়তেই বালিশের পাশে থাকা তার ছোট্ট মুঠোফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। মেয়েটা বিরক্ত হলো, এখন আবার কে?
তার শান্তি কি এই পৃথিবীর কারো সহ্য হয় না? আরোহী কলটা ধরল না। কানের উপরে একটা বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো আবারও, কিন্তু এই কল যে থামবার কোনো নামই গন্ধই নিচ্ছে না। একের পর এক দিয়ে যাচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুচকালো মেয়েটা। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মুঠোফোনটা হাতে নিল। নাম্বার ততটা ভালোভাবে খেয়াল না করে রিসিভ করে কানের কাছে ধরল মুঠোফোনটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে জবাব এলো না কোনো, শুধু বাড়ির নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আরোহী ভ্রু কুচকালো, তিরিক্ষি মেজাজে বলল, কি সমস্যা? কল দিয়ে চুপ করে আছেন কেন? মোবাইলে কি টাকা বেশি হয়ে গেছে নাকি? থামলো আরোহী। সাথে সাথে ওপাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে জবাব এলো। তুই নাকি আমাকে বদমাইশ বলেছিস? আরোহী থতমত খেয়ে গেল। পরক্ষণেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। এইটুকু সময়ে এই কথাও তরুণের কর্ণে পাচার করে দেয়া হয়ে গেছে। এটা তার ভাই নাকি শত্রু? তবে তাকে এই মুহূর্তে ভয় পেলে চলবে না। তরুণ কে হে যে তাকে ভয় পেতে হবে? ভয় পেলে লোকটা মাথায় চড়ে বসবে। কাল তেমন ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে গেল। গাল দুটো এখনো যেন অবশ হয়ে আছে। মনের মধ্যে সাহস সঞ্চয় করলো আরোহী। জিহ্বা দ্বারা অস্ত্র ভিজিয়ে বলল, বদমাইশকে বদমাইশ বলবো না তো কি ভালো বলবো নাকি? তুরো কপালে ভাঁজ ফেলল রুক্ষ কণ্ঠে বলল, কি বললি? আবার বলতো। বদমাইশ বলেছি, বদমাইশ। কথাটা বলে আরোহী একটা ছোট্ট শ্বাসও ফেলতে পারল না বোধ হয়। তার আগেই কলটায় কেটে গেল ওপাশ থেকে। অবাক হলো মেয়েটা। একচোট ঝগড়া করার আগে তো কল কাটার ছেড়ে তুর্ণ নয়, সেখানে এত বড় একটা শব্দ বদমাইশ বলেছে, তবুও কল কেটে দিয়েছে। আশ্চর্য তো। আরোহী আর তেমন ভাবলো না বিষয়টা নিয়ে। কেটেছে, বেশ ভালোই হয়েছে, নয়তো এই সকাল সকাল আবার এই তর্ক বিতর্ককে জড়াতে হতো। মেয়েটা হাতের মোবাইলটা বিছানার পাশে রেখে আবারও চোখ বন্ধ করে নিল। যদিও এখন আর ঘুম আসবে না, তবে কিছুক্ষণ মটকা মেরে পড়ে থেকে যত রাজ্যের আজগুবি চিন্তা ভাবনা তো করা যাবে। কিন্তু মুহূর্তও গড়ালো না। এর মধ্যেই আরোহীর কক্ষের বন্ধ দরজায় শব্দ হলো ধূপধাপ। ধর ফরিয়ে উঠে বসলো মেয়েটা। চোখ বড় বড় করে তাকালো দরজার পানে। এখনই আবার কে এলো? আর এভাবে দরজাতেই বা আঘাত হানছে কেন? আয়ুষ নয় তো? তখন দু চার বাক্য শুধিয়ে ছেলেটাকে ভাগিয়ে দিয়েছিল। এখন আবার এসেছে নিশ্চয়ই তাকে বিরক্ত করতে। কপাল কুচকানো আওড়িয়ে। এই যন্ত্রণায় এই গৃহে যে তার বসবাস দায় হয়ে পড়েছে। তবে দরজায় পড়া আঘাত যে থামার নয়। মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে এখনই। মেয়েটা দ্রুত নেমে দাঁড়ালো বিছানা থেকে। ওনাটা ভালোভাবে শরীরে জড়িয়ে যত্রতত্র পায়ে এগিয়ে গিয়ে খুলল দরজাটা। অমনি আটকে উঠল সে। এ কি? এ তো আয়ুষ না, এ তো তরুণ। আরোহীর স্মরণে এলো একটু আগে তরুণের সাথে ফোন আলাপের কথা। ভীত হলো তার হৃদয়। ঢুক গেলে আবারও দরজাটা আটকে দিতে উদ্যত হলে এক হাত তুলে আটকে দিল তরুণ। কি দানবীয় শক্তি এই পুরুষের শরীরে! তবুও আরোহী তার প্রচেষ্টা চালালো। কিছুটা সময় নিয়ে চেষ্টা করলো দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু পারল না। তরুণ তার এক হস্ত দ্বারাই পরাস্ত করে দিল ছোট্ট মেয়েটাকে। শক্ত হাতে ধাক্কা মেরে দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। এগিয়ে গিয়ে বেশ আয়সী ভঙ্গিতে বিছানায় বসে শুধালো। ফোনে যেন কি বলেছিলি? আমি যেন কি? আরোহী এলোমেলো দৃষ্টি ফেলল, পরপর ফাঁকা ঢুক গিলে জবাব দিল, কই কিছু না তো, একদম কিছু না। একটু আগে না তুই আমাকে বদমাইশ বলেছিলি, এর মধ্যেই ভুলে গেলি? কই, কখন, কিভাবে? আমি আপনাকে বদমাইশ বলবো কেন? আপনি তো আরো সব সময় আমি আপনাকে বলি আপনি ভীষণ সৎ, আদর্শবান, সুশীল, ভদ্র একটা পুরুষ। কি মিথ্যা, কি মিথ্যা! এই মেয়ে তো খাড়ার উপরে মিথ্যে বলছে। তরুণ বিছানা ছাড়লো। আরোহীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, এত মিথ্যা কিভাবে বলছিস? তোর বুক কাঁপছে না? মা বলে যে হাই হাই করে বলেছিল মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে, আজ তো দেখছি সত্যি তুই বিগড়ে যাচ্ছিস। আরোহী আমতা আমতা করল। এইখানেও নিজেকে বাঁচাতে সে আরো তর্কে জড়ালো। কণ্ঠে ধ্বনি তুলে বলল, প্রমাণ কি যে আমি মিথ্যে বলছি? তরুণ হতবাক হয়ে পড়ল। প্রথমে তাকে বদমাশ বলল, তারপর মিথ্যে বলল, এখন আবার প্রমাণ চাইছেন? মেয়েটা তো ইদানিং ধুরন্ধর হয়ে যাচ্ছে বেশ। না, একে একবার একটা শাস্তি না দিলেই নয়, নয়তো পড়ে যাবে। এতদিন আদর সোহাগে লালন করা গরু গোয়াল শূন্য করে অন্যত্র ছুটে চলেছে। তরুণ একবার সরু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে।
অতঃপর পকেট হাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনটা হাতে তুলে নিল। তাতে একটু আগে আরোহীর আর তার কল রেকর্ডটা চালিয়ে দিল উচ্চ শব্দে। সেখানে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে আরোহী তনুকে বদমাইশ বলেছে। বিস্মিত হলো মেয়েটা। এই ছিল এই পাজি লোকের মনে। শেষে কিনা মিথ্যা বলেও বাঁচতে পারল না। কে বলেছিল একে কল রেকর্ড চালু করে রাখতে? না না, পরিবেশ বেশ গরম, এখন এই স্থানে থেকে পালানোই উত্তম কর্ম। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে নিজে পালানোর পথ খুঁজল আরোহী। অতপর ছুটে পালাতে চাইলেও দরজার বাইরে, তবে তার হলো না। মেয়েটা দৌড় শুরু করতেই পেছন থেকে খপ করে তার হাতটা টেনে ধরল তনু। বাঁকা হেসে বলল, এবার কোথায় বলাবি তুই? আমাকে বদমাইশ বলা? এবার তোকে দেখাচ্ছে মজা। আমি আর কখনো আপনাকে বদমাইশ বলবো না তনু ভাই। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরোহী হাত মোচড়ালো, কাঁদো কাঁদো হয়ে বলল উল্টো কথাগুলো। তবুও দুটো ছাড়ল না তার হাত। সকালের বাসি মুখেই হাত টেনে নিয়ে বেরোলো কক্ষের বাইরে। আরোহী নিজেকে মুক্ত করার আরও চেষ্টা চালালো, ব্যস্ত হয়ে বলল, আমি এখনো হাত মুখ ধুইনি তনু ভাই। ঘুম থেকে উঠে চুলটাতেও এখনো অব্দি চিরুনি করিনি। রাস্তার মানুষ দেখলে কি বলবে? মামা মামি এবার কি বলবে? আমি বরং হাত মুখ ধুয়ে একটু রেডি হয়ে নিই, তারপর আপনাদের বাড়ি যাই। নতুন নতুন শ্বশুরবাড়ি যাচ্ছিস না যে তোকে তৈরি হয়ে যেতে হবে? এভাবে চল, আমাদের বাড়িতে গিয়ে ফ্রেশ হবে। তুনের কাট কাট কণ্ঠস্বর। মেয়েটাকে সে টেনে নিয়ে এলো সিঁড়ি থেকে। নিচে নামতেই সম্মুখে পড়লেন ইরা। তনুকে দেখে যেন আনন্দে গদগদ হয়ে পড়লেন তিনি। একগাল হেসে বললেন, আরে তূর্ণ বাবা যে কখন এলে? তূর্ণ একবার ঘাড় বাঁকিয়ে তাকালো আরোহীর পানে। অতঃপর আবার ইরার পানে তাকিয়ে বেশ হাসি মুখেই বলল, এই তো একটু আগে এসছি মামুনি। আর সে তোমার ওই বলতি মেয়েটাকে টেনে হেঁচড়ে রুম থেকে বের করে আনতে হলো। মা যেতে বলেছে ওকে। আর ওর কত বড় সাহস ভেবে দেখো, মায়ের আদেশকে উপেক্ষা করে ঘরের দাঁড় দিয়ে বসেছিল। ইরা একরাশ বিরক্তি নিয়ে তাকালেন আরোহীর পানে। মেয়েকে এত বলে, এত বকে, তবুও আদব কায়দা শেখাতে পারলে না বোধ হয়। পৃথা গুরুজন, সে ডেকেছে, অবশ্যই সে ডাককে গ্রহণ করা তার মেয়ের কর্তব্য। তা না, গুরুজনের ডাককে উপেক্ষা করে দরজায় খিল বসিয়েছিল বাদর মেয়েটা। ইরার চোখ মুখ কিঞ্চিত রুক্ষ হলো। থামথামে কণ্ঠে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। গুরুজনদের কথাও অমান্য করতে শিখে গেছো আজকাল। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছিলাম? মা তুমি। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটার আগেই আরোহীকে থামিয়ে দিলেন ইরা। আদেশে সুরে বললেন, যাও গিয়ে দেখো তোমার বড় মামি ডেকেছে কেন। আর ফের গুরুজনদের কথা উপেক্ষা করার চেষ্টা করলে একদম চাপকে সিধে করে দেবো বলে দিলাম। ইরা হতাশ হলো, বুঝলো এখানে কিছু বলে কোনো লাভ নেই। এও তূর্ণের পক্ষে, অবশ্য পক্ষে থাকবে নাই বা কেন। ইরার ভাইয়ের ছেলে তো তূর্ণ, একই বংশের রক্ত বইছে দুজনের শরীরে। এই বাড়িতে আরোহীর ভাই শত্রু, মা শত্রু, শুধু একটু ভালো আছে বাবা। সেই বাবাটা যে এই মুহূর্তে কোথায় গেল? মেয়েটা গলা উঁচিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজল বাবাকে, কিন্তু কোথাও দেখা পেল না তার। নিশ্চয়ই শুক্রবার সকালে উঠেই বাজারে চলে গিয়েছেন। হতাশ হলো আরোহী। আর কি করার, তার কপালটাই খারাপ। এখন না চাইতো এই বদমাইশ তরুণের সাথে যেতে হবে। কেউ তাকে বাঁচাতে আসবে না, কেউ না। ও বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করবে কে জানে। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। চারিদিকে ব্যস্ততা বেড়েছে। বৃক্ষহীন শহরের বুকটায় সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠেছে অনেকটা। চৌধুরী বাড়ির সদর দরজা গলিয়ে আরোহীর হাত ধরে তরুণ ভেতরে প্রবেশ করতেই তাদের পানে ছুটে এলো ছোট অনয়। এবারে ছোট ছেলে, অর্থাৎ তরুণের ছোট কাকা তারেকের ছেলে এই অনয়। বয়স আর কতই বা হবে, বড়জোর তার 4 কিংবা 4.5 বছর। এখনো অব্দি সব বোঝ ক্ষমতা তার না হলেও পাকা পাকা কথা আর কথায় কথায় প্রশ্ন করার পারদর্শী হয়ে উঠেছে সে। অনয় ছুটে এসেই পথ আগলে দাঁড়ালো তূর্ণ আর আরোহীর। হৃদয় কিঞ্চিত ভাঁজ ফেলে শুধালো, আলোপি, তোমাকে এমন পাগলির মতো দেখাচ্ছে কেন? আরোহী হতাশ হলো। শেষে কিনা তাকে দর্শনে ছোট অনয়ও পাগলির সাথে তুলনা দিচ্ছে। অবশ্য দিবে নাই বা কেন, যেভাবে ঘুম থেকে তুলে গরুর ন্যায় টেনে হিঁচড়ে নিয়ে এলো তরুণ, তাকে দেখে তো পাগলির ন্যায় মনে হবে। রাস্তার লোকেরাও নিশ্চয়ই তাকে দেখে এমনটাই ভেবেছে। এই লোকের অত্যাচারে এতদিন নিজ গৃহে কোনো মান সম্মান ছিল না আরোহীর। এখন দেখা যাচ্ছে গৃহের বাইরেও থাকবে না। মেয়েটার হৃদয়ে যেন তরুণের প্রতি ক্রোধ নড়ে চড়ে উঠল। রুক্ষ দৃষ্টিতে সে তাকালো তরুণের পানে। তরুণ ভীষণ ভাবলেশীন ভাবে উপেক্ষা করলো সেই দৃষ্টি। অনয়ের পানে তাকিয়ে শোধালো, কেন, তোর আলোপি কি আজ আলোর মতো লাগছে না?
অনয় তার ছোট ছোট চোখ দ্বারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো আরোহীকে। অতঃপর বেশ বিচক্ষণতার সাথে জবাব দিল। না, আজ আর আলোর মতো লাগছে না। দিদুন আমাদের ওই বাড়ির পাশে কি যেন একটা গাছ লাগিয়েছে না, ওইটার মতো লাগছে। অনয় ছোট বয়সেই সব কথা সুন্দর সাবলীলভাবে উচ্চারণ করতে পারলেও তার ট এবং ত এই দুটো অক্ষর উচ্চারণ বেজায় সমস্যা। আরফি কপাল কুঁচকাল। এরা দুই ভাই মিলে আবার কেন সবজির সাথে তাকে মেলানোর চেষ্টা চালাচ্ছে। অনয় ছোট, তার কণ্ঠে আরোহী আপি আপি দুটো শব্দ উচ্চারণ না করতে পেরে সে তাকে আলুপ্পি বলেই ডাকে। যদিও মেয়েটার মনে হয় আলুপ্পির তুলনায় আরোহী আপি এটা সহজ, কোনো যুক্ত বর্ণ নেই। বারবার অনয়কে এ ব্যাপার বলার পরেও সে আলুপ্পিতেই অভ্যস্ত হয়ে উঠেছে। আর সেই আলুপ্পির আলো থেকে তূর্ণ বানিয়েছে আলু। এতদিন তো এই দুই ভাই মিলে আলু আলু করে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু এখন আবার নতুন কোন সবজির সাথে তাকে জড়াতে চাইছে। আরোহী কপাল কুঁচকে রেখেই অনয়কে প্রশ্ন করল। তুই কোনটার কথা বলছিস? অনয় গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল। ওই যে বাড়ির ওপাশে দিদুন লাগিয়েছে, লম্বা, চারপাশে পাতা দিয়ে ঢাকা, মাথায় আবার পাগলের মতো চুল আছে, একদম ঠিক তোমার মতো। অনয়ের বর্ণনায় চিন্তায় পড়ে গেল তূর্ণ এবং আরোহী। কি এমন হতে পারে যেটা লম্বা, চারপাশ পাতা দিয়ে ঢাকা, আবার মাথার চুলের মতো? তূর্ণের দাদি হঠাৎ তাহমিনা বেগম বাড়ির আশেপাশে বেশ অনেক গাছই লাগিয়েছেন। বৃদ্ধ বয়সের অবসর সময়ে এই করেই তার সময় কেটে যায়। এর মধ্যে কোন গাছটা? ভাবতে ভাবতে তূর্ণ হুট করেই বলল। ভুট্টা? তুই কি ভুট্টার কথা বলেছিস অনয়? অনয়ের চোখ মুখ চকচক করে উঠল, মাথা ঝাঁকিয়ে তৎক্ষণাৎ জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, ভুত্তা ভুত্তা। তূর্ণের ওষ্ঠ প্রসারিত হলো। অনয়ের মাথায় হাত দিয়ে তার চুলগুলো এলোমেলো করে বলল। বাহ, বেশ ভালো বর্ণনা দিলে তো ভুট্টা। নির্ঘাত তুই একদিন ভুট্টা বিজ্ঞানী হবে। অনয়ের চোখে মুখে গম্ভীরতার ছাপ ফুটে উঠল রাতারাতি। তূর্ণের বক্তব্যের প্রতিবাদ করে সে বলে উঠল। না না, আমি ভুত্তা বিজ্ঞানী হব না, আমি হব দিদুনের গল্পের ভুত্তা কুমার, আর আলোপ্পি হবে ভুত্তা কুমারী। তারপর আমার ভুত্তা কুমারীকে রাক্ষস ধরে নিয়ে যাবে, আমিও এক সাহসে ভুত্তা কুমার হয়ে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে ভুত্তা কুমারীকে উদ্ধার করে আনবো। তূর্ণের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে সে বলল। এ তোর ভুট্টা কুমারী হওয়ার যোগ্যতা রাখে না। হে, আপাতত আলু কুমারই ঠিক আছে। অনয় নাক মুখ কুঁচকাল, আঙুল তুলে বলল। কিন্তু আমার আলোপ্পি তো ভুত্তা কুমারীর মতো সুন্দর। তনু চোখ ছোট ছোট করে তাকালো অনয়ের পানে, অতঃপর বলল। তুই কি বলছিস সুন্দরীর? আমার ভুত্তা কুমারীকে। অনয় বেশ ভাব নিয়ে বলল কথাটা। অবাক হলো তনু। এইটুকু ছেলের কি উত্তর? আজকালকার বাচ্চাগুলো বয়সের তুলনায় অধিক বোঝে। এরা যেন পেট থেকেই পেকে বেরিয়ে এসে। তনু মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল। এসেছে আমার ভুট্টা কুমার। আরোই তোর ভুট্টা কুমারী হবে না, অন্য কাউকে খুঁজে নে। অনয় যেন মানতে পারল না তূর্ণের কথা। গুটি গুটি পায়ে এসে সে দাঁড়ালো আরোহীর পাশে। ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোমর, কণ্ঠে জোর দিয়ে বলল। আলোপ্পি আমার ভুত্তা কুমারী, আর কাউকে লাগবে না। কপালে ভাঁজ ফেলল তূর্ণ। একটুখানি পুচকে ছেলে, দুনিয়ায় পা রাখতে না রাখতেই তার জীবনের দিকে নজর দেয়া শুরু হয়েছে। ভাগ্যিস এই ছেলের জন্ম আরোহীরও অনেক পরের, নয়তো আরোহীকে নিয়েই নির্ঘাত তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধটা বাঁধিয়ে দিত। অবশ্য এখনই বা কম করছে কিসে? তূর্ণ কিঞ্চিত ধমকে সুরে অনেকে বলল। কোত্থেকে এসছে আমার ভুট্টা কুমার? বলে যা, আরোইকে আমি তোকে দেবো না। ব্যাস হয়ে গেল। তরুণের এইটুকু ধমকে নাকের পানি চোখের পানি এক করে ফেলল অনয়। চিৎকার করে কেঁদে উঠে দৌড় লাগালো তাহমিনা বেগমের কক্ষের পানে। যেতে যেতে কণ্ঠ উঠিয়ে বলল। দাদি, তিন্না ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। তরুণ ওষ্ঠ পাকালো, ভেঙে বলল। দাদি, তনুপে আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। হাত পা এখনো পেটের মধ্যে, এখনো এসেছে আমার শত্রুতা করতে। যত সে বালচক পাবলিকে ভর্তি বাড়ি ঘর। তরুণের এহেন বাচ্চাদের ন্যায় আচরণে বিরক্ত হলো আরোহী। একটুখানি বাচ্চা ছেলে, তার সাথেও ঝামেলা পাকাচ্ছে এই লোক। তরুণের ব্যবহার নিতান্তই ছেলে মানুষই এবং বাচ্চাদের বিরক্ত করা ব্যতীত আর কিছুই মনে হলো না আরোহীর নিকট। কপাল কুঁচকেই মেয়েটা বলল। এইটুকু ছেলের সাথেও আপনার ঝামেলা না করলে হয় না তনু ভাই? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? তনু ঘুরে তাকালো আরোহীর পানে, চোখ বড় বড় করে বলল। প্রথমে আমাকে বদমাশ বললে, তারপর আমাকে মিথ্যা বললে,
এখন আবার আমার বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস? আরোহীর বিরক্ত বোধ বাড়ল। এক প্রকার তাকে বাসা থেকে জোর জবরদস্তি করে তুলে এনেছে লোকটা। এখানে এসে আবার ঝামেলা পাকালো অনয়ের সাথে। এখন আবার সে বলছে এক, আর এ কথা ঘুরিয়ে নিতে চাইছে আরেক দিকে। আরোহী নিজের বিরক্তি বোধ নিয়েই পা বাড়ালো অন্যদিকে। অমনি পেছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল তৈন। অস্ত্র বাঁকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোর যে আমার থেকে এখন অনেক শাস্তি পাও না? এ পর্যায়ে আরোহীর হৃদয় কিঞ্চিত ভীত হলো। এই শাস্তির ব্যাপারটা সে তো ভুলেই বসেছিল। এখন আবার এই লোক তাকে কিনা কি শাস্তি দেয় কে জানে। আরোহী ঢোক গিলল, ভীত স্বরে শোধালো। কি শাস্তি? তৈর জবাব দিল না কোনো। মেয়েটার হাত টেনে নিয়ে গেল নিজের কক্ষের বারান্দায়। সেখানে কিছু বেলি ফুল গাছের চারা দেখিয়ে বলল, প্রথমে ফ্রেশ হবি, তারপর সুন্দর পরিপাটিভাবে বাগান থেকে মাটি এনে আমার এই বেলে ফুল গাছের চারাগুলো রোপণ করবি। থামলো তৈর। দুহাত তুলে হাই দিতে দিতে বলল, হ্যাঁ, আমি এখন একটু ঘুমাবো। না, গতকাল রাতে তোর যন্ত্রণা একটু ঠিকভাবে ঘুমাতে পেরেছি, আর না আজ সকালে পেরেছে। তুই তোর কাজ শুরু কর, আমি গেলাম। তৈর চলে গেল। তবে বেলি ফুলের চারা রোপণের শাস্তি পেয়ে খুশি হলো আরোহী। শাস্তি হলো তার মনের মতো একটা কাজ পেয়েছে। পৃথিবীর বুকে বসবাসরত আমরা সবাই আলাদা আলাদা চিন্তাধারার অধিকারী। সবার পছন্দ অপছন্দ আলাদা। এই যেমন ফুলের ক্ষেত্রে কারো পছন্দ গোলাপ, কারো পছন্দ বেলি, কেউ আবার ডেইজি পছন্দ করে, আবার কেউ টিউলিপ। সেক্ষেত্রে আরোহীর পছন্দ গোলাপ এবং বেলি। ছোটবেলা থেকেই কেমন যেন এই ফুল দুটোর প্রতি আলাদা একটা টান অনুভব করে আরোহী। কোথাও গিয়েছে আর এই ফুল দুটো চোখে পড়েছে, কিন্তু সে এমন কখনো হয়নি। একটাকে রেখে সে কখনো অন্যটাকে বাছাই করতে পারে না। আরোহীর সবলাই মনে হয়। গোলাপ হলো ভালোবাসা, যা নিজের সৌন্দর্যকে ছাড়িয়ে দিয়ে পুলকিত করে হৃদয়কে। আর বেলি হলো মায়া, যা নিজের সুবাস ছাড়িয়ে আলোড়ন সৃষ্টি করে হৃদয়ে। আর সেই ফুল দুটোর চারা দ্বারাই নিজের কক্ষের বারান্দা ভরে রেখেছে তূর্ণ। এবারের বাগানেই কিন্তু গোলাপ এবং বেলি দুটো গাছই রয়েছে। তবুও তূর্ণ যে কেন আলাদাভাবে তার কক্ষের বারান্দা ভরে রাখে এ দুটো গাছে জানা নেই আরোহীর। কিন্তু বেলি গাছগুলোতে যখন ফুল ধরে আর মৃদু বাতাসে তার সুগন্ধ ভেসে আসে এই কক্ষে, তখন পুরো কক্ষটা যেন স্বর্গীয় এক অনুভূতি অনুভব করায় মেয়েটাকে। ইচ্ছে হয় সারাদিন এই কক্ষে বসে থাকতে, তবে তূর্ণ তা কোনো কালেই হতে দেয় না। গোলাপ গাছে বা বেলি গাছে কুড়ে আসতেই এই কক্ষের আশেপাশে আর কাউকে আসতে দেয় না তূর্ণ, আরোহীকেও না। সময় করাল কিছুটা। দুপুর হয়ে এসেছে। আকাশের সূর্যটা ধীরে ধীরে ধরা দিতে শুরু করেছে উজ্জ্বল হয়ে। ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়ে তূর্ণের ঘুম ভাঙল মাত্রই। একটু সময় নিয়ে সে উঠে বসলো বিছানায়। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজলো আরোহীকে। মেয়েটা কি এই কক্ষে আছে এখনো, নাকি বেরিয়ে গেছে? তূর্ণ বিছানা ছেড়ে এগিয়ে গেল বারান্দার পানে। না, মেয়েটা নেই কোথাও। বেলি গাছের চারাগুলো বেশ পরিপাটিভাবে রোপণ করা। হয়তো নিজের কাজ শেষে বেরিয়ে গেছে এই কক্ষ থেকে। তূর্ণ আর বেশি ঘাটালো না। চারিদিকে একবার চোখ বুলিয়ে ওয়াশরুমের পানে গেল ফ্রেশ হতে। এই প্রায় দুপুরে বাড়ির বউরা অর্থাৎ তুজ্জোর চৌধুরীর স্ত্রী পৃথা, তৌফিক চৌধুরীর স্ত্রী ইশরাত, তারেক চৌধুরীর স্ত্রী অনন্তা তিনজনই রান্নাঘরে। হাতে হাতে বেশ মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত তারা। মাঝে মাঝেই সাপ্তাহিক ছুটির দিনে গৃহে এমন মুখরোচক খাবারের আয়োজনের হিড়িক লাগায় গৃহিণীরা। তাদের কর্তারাও এই হিড়িকে খুশি বেশ। বাড়ির বউদের রান্নার ব্যস্ততায় এখনই আবার তাহমিনা বেগমের কক্ষে আড্ডা বসিয়েছে বাড়ির মেয়েরা। আড্ডা এক পর্যায়ে হুট করে আরোহীর চুল টেনে নিলেন তাহমিনা বেগম। চুলগুলো খুলে দিয়ে বললেন, চুলে তেল দিস না, কতদিন ধরে পুরি? চুলগুলো কেমন রুক্ষ খসখসে হয়ে গেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতেই অস্ত্র প্রসারিত করল তৌফিকের মেয়ে তনয়া। কেমন রসিকতায় সুরে বলল, তুলো ভাইয়ার যন্ত্রণায় মনে হয় চুলে তেল দেওয়ার কথাও ভুলে বসেছে আরবি। তনয়ের কথায় সায় জানিয়ে হেসে উঠল তনুর ছোট বোন তুলি আর তৌফিকের আরেক মেয়ে তানিয়া। আরবি আর তনয়া প্রায় সমবয়সী এবং এক শ্রেণীতেই পড়াশোনা তাদের। তবে তুলি আর তানিয়া আবার তাদের তুলনায় বয়সে কিছুটা ছোট। তারা দুজন এবছর 10ম শ্রেণীতে। তাহমিনা বেগম একটু উল্টে পাল্টে দেখলেন নাতনির রুক্ষ চুলগুলো। কপাল কুঁচকে বললেন, পৃথা থেকে চুলের আয়ুর্বেদিক তেলের বোতলটা নিয়ে আয় তো কেউ। মেয়েটা কি অবস্থা করেছে সুন্দর চুলগুলোর। তুলি উঠে দাঁড়ালো, বলল,
আমি আনছি এক্ষুনি। আরোহীও উঠে দাঁড়ালো সাথে সাথে, তুলিকে বাধা দিয়ে বলল, আমি আনছি, তোর যেতে হবে না। সাথে একটু দেখেও আসি মামিরা আজ কি কি রান্না করেছে। কথাটা বলেই পরপর খোলা চুলে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ল মেয়েটা। তবে পথিমধ্যেই বাঁচল বিপত্তি। বিখেয়ালিতে দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে মেঝেতে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে গেঞ্জির ব্যথা পেল কোমরেও। তৎক্ষণাৎ কোমর চেপে ধরল আরোহী। চোখ তুলে সম্মুখে তাকাতেই দেখা গেল তুনের। কেমন অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আরোহী কপাল কুঁচকাল। সব স্থানেই এই লোক কেন? কাল রাত থেকে যেন তুনও তার কপালে শনি হয়ে দাঁড়িয়েছে। এমনি যা করার তা তো করছেই, এখন ধাক্কা খেলো তাও এর সাথে। আরোহী উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল। দেখে হাঁটতে পারেন না তনু ভাই, দিলে তো আমায় ফেলে। তুনও কপাল কুঁচকাল। আরও কিছুটা সময় নিয়ে চেয়ে রইল আরোহীর পারে। অতপর হুট করে বুকে হাত দিয়ে বলল, তুই এভাবে দেনে তো পুরো চুল খোলাতে পেতনের মতো ঘুরে বেড়াচ্ছিলি কেন আরোহী? আরেকটা হলে তো আমি হার্ট অ্যাটাক করে বসতাম। আরোহী কটমট করলো। এ লোক যে অভিনয় করছে তা বুঝতে বাকি নেই। একটা মানুষ কিভাবে যে এত অভিনয় করতে পারে তা ভেবে পায় না মেয়েটা। আরোহীর আর এই মুহূর্তে এই বদলোকের সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। কত বড় সাহস! এর তাকে পেতনি বলছে। যেখানে চুল খোলা দিলে অন্যরা তাকে বলে অপসরা লাগছে, সেখানে এ বলছে পেতনি লাগছে। বদমাইশ লোক একটা। আরোহী রাগে গজগজ করতে করতে তরুণের পাশ কাটালো। কিছুটা দূরে গিয়ে আবার ফিরে তাকালো পেছনে, গলা বাড়িয়ে বলল। আমাকে পেতনি বললেন না, দেখবেন আপনার বউ একটা পেতনি হবে। তরুণও চোখ গরম করলো, তেড়ে গিয়ে বলল। কি বললে আবার বলতো? আরোহী দাঁড়ালো না আর এক মুহূর্ত। এক দৌড়ে সে চলে গেল রান্নাঘরের পানে। তরুণও হেসে ফেলল, মাথায় চুলকে বলল। আসলে আমার বউ একটা পেতনি হবে। সূর্যটা মাথার উপরে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা খাবার টেবিলে খেতে বসে পড়েছে ইতোমধ্যে। টেবিল এখন দুর্য, তৌফিক, তারেক, আরুষ এমনের দখলে। আর দৌড়ঝাঁপ করে তাদের খাবার পরিবেশন করছে পৃথা, ইশরাত, অনন্যা, ইরা এবং ইমনের স্ত্রী লাবণী। সকলের শরীরেই আজ ভাঁজ ভাঙা নতুন শাড়ি জড়ানো। একটা উৎসব উৎসব ভাব ফুটিয়ে তুলতে বোধহয় এই সাজসজ্জা। পৃথা সকলকে খাবার দিতে দিতে গিয়ে দাঁড়ালো তুর্যের পাশে, নম্র কণ্ঠে শুধালো। আপনাকে আর এক পিস মাছ দিই? তুর্য চোখে ইশারা করল। পৃথা আশেপাশে তাকালো। এত মানুষের মধ্যে লোকটা আবার কানে কানে কি বলতে চাইছে। পৃথা একটু ইতস্তত করল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। যা বলার পরে বলবেন। তুর্য মানল না, চোখের ইশারায় তবুও নিচে ঝুঁকতে বলল। পৃথা আশেপাশে তাকালো, অতপর সকলের চোখের আড়ালেই ঝুঁকলো একটু। তুর্য আশেপাশে চোখ বুলালো একবার, নিচু স্বরে বলল। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আমি যেন এই বুড়ো বয়সে এসেও আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম প্রিয়তমা। পৃথা লজ্জা পেল। এই লোকটা আর ভালো হলো না। আগেও ঠোঁটকাটা নির্লজ্জ লাগামহীন ছিল, এখনো তাই আছে। মানুষের বয়স বাড়লে নাকি তার ভেতরে একটা ভার্থিকতা চলে আসে, কিন্তু এলো বুড়ো হওয়ার পরও শুধরালো না। পৃথা আর চোখে একবার সবার পানে তাকিয়ে দেখলো কেউ তাদের কথা শুনেছে কিনা। না, বোধহয় শোনেনি। সবাই নিজের ভাবে খেতে শুরু করেছে। পৃথা সোজা হয়ে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে নিচু স্বরে বলল। বুড়ো বয়সে ভীমরতি? তুর্য অস্ত্র প্রসারিত করলো, মৃদু স্বরে গান ধরল। চুল পাকলেই লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই শুরু। তুর্যদের অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাবার পালা শেষ হতেই বাড়ির ছোটদের পালা এলো। টেবিল দখল করে এক পাশে বসলো আরোহী, তনয়া, তুলি এবং তানিয়া। আর অন্য পাশে বসলো তুর্ণ, তৌফিকের ছেলে নাহিয়ান, ইমনের দুই ছেলে ইমদাদ এবং ইনান। এদের মধ্যে তুর্ণ সবার বড়। নাহিয়ান এবং ইমদাদ পিঠাপিঠি হলেও ইনান এবং আরোহীদের তুলনায় বড়। পৃথা সবাইকে খাবার দিতে শুরু করলো। সবাইকে দিয়ে আরোহীর প্লেটে খাবার তুলে দিতেই চোখ বড় বড় করে ফেলল তুর্ণ, ব্যস্ত হয়ে বলল। ওকে একটু কম দাও না মা, দিন দিন খেয়ে খেয়ে যে আরো মোটা হচ্ছে, কয়েকদিন পর না ফেটে যায়, তখন আবার আমাকে ঝামেলা পড়তে হবে। আরোহী চোখ ছোট ছোট করে তাকালো তুর্ণের পানে, থমথমে কণ্ঠে শোধালো। আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন? তুই ফেটে গেলে তো তোর বাপ মা কেঁদে কেটে জ্ঞান হারাবে। আয়েসটাও ছোট, কি করতে হবে না হবে ভেবে কুল কিনারা পারবে না। এবারে সবাই তোর শোকে কাতর হয়ে ছিটকে পড়বে। তখন বাড়ির বড় ছেলে এবং তোর একমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে
আমাকেই শক্ত থাকতে হবে। তোর ফাটা দেহ কোলে তুলে নে, কাঁধে তুলে ছুটতে হবে হাসপাতালে অলিতে গলিতে। কি বেহুদা চিন্তাধারা। নাক মুখ কুচকালো আরোহী। নিজের প্লেটটা টেনে খাবার মুখে তুলতে তুলতে বলল, প্রথমত আমি মোটেও মোটা নই তুর্ণ ভাই, আর দ্বিতীয়ত আমি ফেটে গেলে আপনার আমাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হবে না। আমাকে হসপিটালে নেওয়ার জন্য তো আপনি ছাড়াও নাহিয়ান ইমদাদুল ভাইয়া আছে। সবার হার্ট দুর্বল, ওরা তোর ফাটা দেহের পানে তাকিয়ে জ্ঞান হারাবে। আবার হাসপাতালে কখন নেবে? তুর্ণ ভাই আপনি কিন্তু এইটুকু বলতেই আরোহীকে থামিয়ে দিল ইমদাদুল। খেতে খেতে বলল, হ্যাঁ, যে আরোহী, সেদিন তোর পিছনে যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে যে? প্রশ্নটা করার সাথে সাথেই সকলের চোখ মুখ যেন চকচক করে উঠল। তনয়া আর তুলি খাবার রেখেই তাকালো আরোহীর পানে, উৎসুক হয়ে শুধালো। কোন ছেলে রে? আরোহী ঠোক গেল। সেদিন রাস্তায় হুট করে কোথা থেকে একটা ছেলে এসে প্রেম নিবেদন করেছিল তাকে। কোথাকার ছেলে, কোন ছেলে কিছুই জানে না সে। শুধুমাত্র কয়েকদিন রাস্তা থেকে কলেজে যাতায়াতের সময় দেখেছিল, তারপরই প্রেম নিবেদন। কিন্তু এরা সেই সামান্য ঘটনাটাও জেনে নিয়েছে। এদের জন্যরা দেখা যাচ্ছে কোথাও শান্তি নেই। এখানে যারা যারা উপস্থিত আছে, বিশেষ করে তূর্ণ, একবার যদি বাবা মায়ের কানে এ কথা তুলে দেয়, তবে দেখা যাবে কাল থেকে সাথে বডিগার্ডের আবির্ভাব ঘটে গেছে। জোরপূর্বক হাসলো আরোহী, আমতা আমতা করে বলল, কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে চিনি না। ইন্দ্রাদুলের কপালে ভাঁজ পড়ল। সন্ধিহান সুরে বলল, তাহলে আমার বন্ধু ফাঁদ কি আমাকে মিথ্যা বললো? ও নাকি দেখেছে তুই কোনো ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছিলি, এবং তোদের দেখে নাকি ওর মনে হয়েছে ছেলেটা তোকে বিরক্ত করছে, তাই আমাকে বলল। ফাহাদ ভাই কি দেখতে কি দেখেছে, তুমিও তার কথা বিশ্বাস করে নিলে? ছেলেটা কে ছিল? তরুণের শীতল কণ্ঠস্বর। খাওয়া থেমে গেছে তার আরো আগে। এতক্ষণ শুধুমাত্র আরোহীর মুখপানে তাকিয়ে অপেক্ষা করছিল ছেলেটার পরিচয় জানার জন্য, কিন্তু মেয়েটা তো একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। আরোহী ফাঁকা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে আবার বলল, তোমরা কোন ছেলের কথা বলছো? আমি তো বুঝতে পারছি না সেটাই। সাথে সাথে ধমকে উঠল তরুণ, গলা বাড়িয়ে বলল। আমি সত্যিটা শুনতে চাইছি। তরুণের আকস্মিক ধমকে কেঁপে উঠল আরোহী। চুপসে গেল উপস্থিত অন্যরাও। তরুণ যে খেপে গেছে তা বুঝতে বাকি রইলটা কারো। আরোহীও আমতা আমতা শুরু করলো, কিছুটা ভয়ার্থক কণ্ঠে বলল, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তো তার সাথে সাথে প্রত্যাখ্যান করেছি। কথাটা শেষ হতে না হতেই তরুণের চেহারার রং বদলালো। চোখ দুটোতে কেমন রক্তিম আওয়াজ ছড়িয়ে পড়েছে। জলটাও শক্ত হয়ে উঠেছে। হুট করেই খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছেলেটা। অবাক হলো সকলে। নাহিয়ান কিছুটা অবাক সুরেই শুধালো, কি হলো ভাই, খাওয়া ছেড়ে উঠে গেলেন যে, খাবেন না আর? তরুণ উল্টো ঘুরে পা চালালো। যেতে যেতে বেশ ভারী কণ্ঠে বলল, পেট ভরে গেছে আমার, তোরা খা। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারিদিকে আধারে ঢেকে গিয়েছে অনেকটাই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। আরোহীরা এখনো বাড়ি ফিরেনি। বড় ছোট সবাই মিলে আসর জমিয়েছে বাড়ির বসার কক্ষে। পৃথা, ইশরাত, অরুণা তিনজন মিলে ট্রেতে করে চা এনে রাখলো টি টেবিলে। একে একে চায়ের কাপ তুলে দিতে শুরু করলো সকলের হাতে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে আবির্ভাব ঘটল তরুণের। ছেলেটার পাড়ে তাকিয়েই আটকে উঠল সকলে। ধুলো মাখা জামা কাপড়, চুলগুলো এলোমেলো, কপালের কিছু অংশ কাটা। দেখেই মনে হচ্ছে কোথাও থেকে মারামারি করে ফিরেছে এ ছেলে। তবুও যেন কেউ বিশ্বাস করতে পারল না তরুণ মারামারি করে ফিরেছে। এমনি আরোহীর সম্মুখে যেমন হোক না কেন, এলাকা এবং পরিবারের ভদ্র ছেলে হিসেবে নামডাক রয়েছে বেশ। এসব মারামারি ঝামেলা তার চরিত্রের সাথে যায় না কখনো। তাহলে আজ কি এমন হলো যে মারামারি করে ফিরতে হলো? ছেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার পানে ছুটে গেল পৃথা। হাত বাড়িয়ে ছেলেটার মুখে গালে বুড়িয়ে দিয়ে অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? এই অবস্থা কেন তোর? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? না, মারামারি করেছে। তরুণের নির্লিপ্ত ভঙ্গিমা চমকালো সকলে। যে কথাটা মাথায় এলেও বিশ্বাস করতে চায়নি কেউ, তাই তবে সত্যি হলো। তরুণ শেষ পর্যন্ত নিজের ভদ্রতার খোলস ছেড়ে মারামারি করে ফিরেছে। এতক্ষণ ছেলের জন্য মায়া দেখালেও এবারে চোখ মুখ শক্ত হয়ে এলো পৃথার। ভারী কণ্ঠে বলল, বাইরে গিয়ে মারামারি করে ঘরে ফিরবে, এই শিক্ষা দিয়েছিলাম আমি তোমাকে। দিন দিন অধঃপতন হচ্ছে তোমার। তরুণের চোখ মুখের কোনো পরিবর্তন দেখা গেল না।
পূর্বের ন্যায় নির্লিপ্ত ভঙ্গিতে সে বলল। কখনো কখনো প্রিয় কিছুর জন্য অধপতনে শ্রেয়। কথাটা বলে তূর্ণ পরপর তাকালো আরোহীর পানে, তবে তার এই ছোট্ট একটা বাক্যের গভীরতা উপলব্ধি করতে সক্ষম হয়নি কেউই। পৃথা যেন পূর্বের তুলনায় আরো ক্ষিপ্ত হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল। কি এমন প্রিয় বস্তু যার জন্য তুমি মারামারি করতে দ্বিধাবোধ করনি? তোমার এই মারামারির জন্য তোমার বাবাকে আমাদের প্রতিবেশীর নিকট কতটা ছোট হতে হবে জানো তুমি? পৃথার কথা শেষ না হতেই মুখ খুলল তুর্য। ছেলে মারামারি করে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরলেও এতক্ষণ বেশ নির্লিপ্ত হয়ে চা পান করছিল সে। কিন্তু এ পর্যায়ে পৃথা তার নাম নিয়ে টানাটানি করায় আর চুপ থাকতে পারল না। চা রেখে উঠে দাঁড়ালো। স্ত্রীর কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল। আমি মোটেই ছোট হয়নি। আমার ছেলের মারামারিতে আমি বরং গর্ববোধ হচ্ছে। এতদিনে না একটা কাজের কাজ করেছে সে। পরপর তূর্ণের পানে ফিরে তাকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। জিতে ফিরেছে তো? মারামারিতে হারাটা কিন্তু আমার একদম পছন্দ নয়। পৃথা হতবাক হলো, সাথে মেজাজটাও বিগড়ে গেল। কোথায় ছেড়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তাকে বকবে বোঝাবে তা নয়, আরো উস্কে দিচ্ছে। বাবা মায়ের এমন প্রশ্রয় দেওয়ার জন্যই তো আজকাল ছেলেমেয়েরা এত সাহস পাচ্ছে, বিগড়ে যাচ্ছে। ছেলে মেয়ে ভুল করলে প্রথমেই যদি বাবা মা তা শক্ত হাতে প্রতিরোধ করে, শাসন করে, তবে ছেলেমেয়েরা পরবর্তীতে আর সেই কাজ করার সাহস করে না। পৃথা দাঁতে দাঁত চাপলো, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল। এই আপনার জন্যই ছেলেটা বিগড়ে যাচ্ছে দিনকে দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মারামারি করে এসেছে তূর্ণ, তবে ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে তার বাবা মায়ের মধ্যে। অনন্যা এগিয়ে এলো তূর্ণের পানে, কিছুটা ব্যস্ত হয়ে বলল। ছেলেটা মারামারি করে জখম হয়ে ঘরে ফিরেছে, আগে ওর দিকে আমাদের একটু তাকানো উচিত, তারপর না হয় কি হয়েছে কেন হয়েছে জানা যাবে। ইশরাত, ইরা, আয়ুষ, তৌফিক এবং অনন্যারাও সায় জানালো অনন্যার কথায়। তৌফিক তূর্ণের পানে তাকিয়ে বলল। তুই কক্ষে যা, ফ্রেশ হ, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। প্রত্যুত্তরে তূর্ণ বলল না কিছুই। আরোহীর পানে শেষ একবার তাকিয়ে হাঁটা ধরল সিঁড়ির পানে, কিছুটা সময় গড়ালো। আরোহীরা আজ রাতে যতটুকু সময় এখানে কাটাবে বা হইচই করবে বলে পরিকল্পনা করেছিল, তাতে ভাটা পড়ল তূর্ণের মারামারি করে বাড়ি ফেরায়। বাড়ির ছোট সদস্যরা অর্থাৎ তনয়া, তুলি, ইমদাদ, নাহিয়ান, তানিয়া, ইনান সবাই যেন তূর্ণের শোকে দিশেহারা হয়ে উঠেছে। তারা এক একজন হয়তো কেঁদে দিতে পারলে শান্তি পেত। সকলের অবস্থা দেখে মনে মনে ভেঙচি কাটল আরোহী। একটু কপালে তো কেটেছে, তা নিয়ে সকলের কত আদিক্ষেতা। পুরো মাথাটা ফাটলে আরো ভালো হতো, তাও যদি লোকটার তার পিছনে লাগা বন্ধ হতো। এদের তো আদিক্ষেতা আর সহ্য হলো না মেয়েটার। উঠে দাঁড়ালো সে। অন্যদিকে পা চালাতেই পেছন থেকে ডাক পড়ল। তৌফিক ডেকে বলল। এই ফার্স্ট এড বক্সটা তরুণের ঘরে নিয়ে যা তো। আরোহী থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে হাত উঁচিয়ে তর্জনী আঙুলটা নিজের পানে তাক করে বলল। আমি তৌফিক এগিয়ে গেল আরোহীর পানে, ফার্স্ট এড বক্সটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল। হ্যাঁ, তুই নিয়ে যা। আর হঠাৎই একটু কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে আবার। কিন্তু আমি তো আরোহীর কণ্ঠে তোলা বাক্যটা পুরোপুরি শেষ করতে দিল না তৌফিক, ব্যস্ত হয়ে বলল। তাড়াতাড়ি নিয়ে যা, ছেলেটা বোধহয় অপেক্ষা করছে। তৌফিক চলে গেল। হতাশ হতো আরোহী, যারা দেখতে পারে না তার সম্মুখে ঘুরে ফিরে যেতে হয় তাকে। কিন্তু কি আর করার, যেতে তো হবেই। বড়দের কথা ফেলা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের কর্ম নয়। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তূর্ণের কক্ষের পানে। কিছুটা সময় ব্যবধানে কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা, দরজাটা চাপানো। আরোহী ভদ্রতা বজায় রেখে হাত উঁচিয়ে টোকা দিল দরজায়, গলার স্বর বাড়িয়ে ডাকলো। তূর্ণ ভাই। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি তূর্ণ ভেতরে নেই? একটু আগেই তো সকলের সামনে থেকে কক্ষে এলো ছেলেটা, তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল? আরোহী আরো কিছুটা সময় নিয়ে ডাকলো তূর্ণকে। কোনো সারা শব্দ না পেয়ে অধৈর্য হয়ে এবার কোনো অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভিতরে। আশেপাশে তাকিয়ে তূর্ণকে খুঁজতে খুঁজতে কর্ণে ভেসে এলো ঝুমঝুম পানির আওয়াজ। আরোহী কান খাড়া করলো। ওয়াশরুম থেকে আসছে আওয়াজটা। তূর্ণ কোথায় শাওয়ার রুমে আছে তাহলে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, এই সুযোগে এই বক্সটা রেখে কেটে পড়া যাবে।
পরে জিজ্ঞেস করলে না হয় বলে দেবে। আপনাকে রুমে পাইনি, তাই ফার্স্ট এড বক্সটা রেখে চলে এসেছি। যেমন ভাবনা তেমন কাজ। আরোহী হাতের ফার্স্ট এড বক্সটা বিছানার উপরে রেখে পেছন ঘুরলো চলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পেছন ঘুরতেই চমকে উঠল মেয়েটা। তূর্ণ শুভ্ররঙা একখানা তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। সদ্য গোসল সেরেছে বোধ হয়। পরনে তার একটা কালো রঙার ট্রাউজার, মাত্র নগ্ন দেহের উপরিভাগ। ফর্সা বক্ষে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানিকণা স্পষ্ট, সাথে কিছু কাটা ছেঁড়ারও দাগ। আরোহীর স্পন্দন গাঢ় হলো। উন্মুক্ত পুরুষ দেহ উত্তলা করল তার হৃদয়। এ কি হচ্ছে? এমন কেন হচ্ছে? আরোহীর এ বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকে। তনুকে এভাবে উন্মুক্ত দেহে দেখেছে দু একবার, কই তখন তো এমন হয়নি। আরোহী চেয়েও নিজের চোখ সরাতে পারছে না। বেহায়া নির্লজ্জের ন্যায় চোখ দুটো বারবার তূর্ণের উন্মুক্ত শরীরেই আটকে যাচ্ছে। কিন্তু সময় নিয়ে মেয়েটা তাকিয়ে রইল তূর্ণের পানে। অতঃপর হুট করেই হাত উঁচিয়ে নিজের চোখ চেপে ধরল মেয়েটা। ব্যস্ত হয়ে বলল, আমি কিছু দেখিনি। তূর্ণ পাত্তা দিল না আরোহীর কথা। ভাবলেশীনভাবে এগিয়ে গেল আলমারির পানে। সেখান থেকে একটা টি শার্ট বের করতে করতে বলল। তোকে দেখতে বারণ করেছে কে? আরোহী অবাক হলো, চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করল। মানে? মানে এতক্ষণ তো আমার উন্মুক্ত দেহ তোর দুই চোখ ধারে কেলে খেলি, এখন আবার ঢং করে বলছিস কিছু দেখিস নে, নাটক করছিস আমার সাথে? আরোহী আর চোখে তাকালো। একবার দেখে নিল তূর্ণের পা থেকে মাথা অবধি। আমতা আমতা করে বলল, আমি আপনার আন্ডারওয়্যারের কথা বলছিলাম তরুণ ভাই। ট্রাউজার একটু নিচে নেমে আপনার আন্ডারওয়্যারের গোলাপি রংটা ফুল স্পষ্ট। থামলো আরোহী। ঠোঁট টিপে হেসে আবার বলল, আপনি যে ফুল পাখিওয়ালা আন্ডারওয়্যার পছন্দ করেন, আগে তো জানা ছিল না তরুণ ভাই। দেহের উপরে তো বেশিরভাগ সময় এক রঙের শার্ট প্যান্ট চোখে পড়ে, অথচ তার নিচে যে ফুল পাখি উড়ে বেড়ায়। আহা, কি প্রকৃতি প্রেমী আপনি! আল্লাহ, দেহের উপরে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে না তুলতে পারলেও নিচে ঠিকই ফুটিয়ে তোলার চেষ্টা রাখেন আপনি। আপনার মতো প্রাকৃতিক প্রেমী তো দরকার ঘরে ঘরে। তূর্ণ অপ্রস্তুত হলো। চোখ নামিয়ে কোমরের পানে তাকাতেই চোখে পড়ল সত্যি ট্রাউজার নিচে নেমে তার আন্ডারওয়্যার দৃশ্যমান। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আন্ডারওয়্যারের গোলাপি রঙা দু চারটা ফুলও স্পষ্ট। ভেতরে ভেতরে লজ্জায় মুষড়ে পড়ল তূর্ণ। এই মেয়েটার সম্মুখে এমন লজ্জাজনক ঘটনা ঘটতে হলো। তবে নিজের এই লজ্জা প্রকাশ করল না সে। দ্রুত ট্রাউজারটা টেনে উপরে তুলল। আলমারি থেকে একটা টি শার্ট বের করে জড়িয়ে নিল শরীরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখে বলল, ছি আরোহী, তুই তো দিন দিন লুচ্চা মহিলাদের কথা নাম লাগাচ্ছে। আপনি আমায় লুচ্চে বলেন তরুণ ভাই? তনু এগিয়ে এলো আরোহীর পানে। হাত তুলে আঙুল দ্বারা মেয়েটার কপালে একটা টোকা বসিয়ে বলল। তা বলবো না তো কি করবো? চোখ কোথায় কোথায় যায় তোর? আরোহী কপালে টোকা পড়া স্থানে হাত দিল। নাক মুখ কুঁচকে বলল, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? আপনার ট্রাউজার নিচে নেমে গিয়েছিল, তাই তো দেখেছি। এখানে আমার কি দোষ? তোর দোষ তুই দিবি কেন? তাহলে কি চোখ বন্ধ করে রাখবো নাকি? আশ্চর্য! হ্যাঁ ঠিক তাই, তোর চোখ বন্ধ করে রাখা উচিত ছিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল আরোহী। এই লোকের সাথে কথা বলে লাভ নেই কোনো। এর সাথে যাই বলবে তারই একটা পাল্টা অযৌক্তিক জবাব দেবে। আরোহী আর তেমন কথা বাড়ালো না। হাত দ্বারা ফার্স্ট এড বক্সটা দেখিয়ে বলল, ফার্স্ট এড বক্সটা রেখে গেলাম, ওষুধ লাগিয়ে নেবেন। আসছি আমি। কণ্ঠে তোলা বাক্যগুলো সমাপ্তি ঘটিয়ে দরজার পানে পা বাড়ালো আরোহী। তুলো কপাল কুচকালো, অতপর বলল। তুই কোথায় যাচ্ছিস? আরোহী থামকে দাঁড়ালো, পেছন ঘুরে বলল, বাইরে, তাছাড়া বাড়ি যেতে হবে তো, রাত হয়েছে অনেক। তুই চলে গেলে আমার ওষুধ কে লাগিয়ে দিবে? আরোহী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে শিখুন তরুণ ভাই। অন্যের উপর নির্ভর হয়ে আর কতদিন বাঁচবেন? তনু বিছানায় উঠে বসলো, তিরস্কার করে বলল, ছি ছি আরোহী, তুই তো পাষাণ হলে কবে থেকে? দেখছিস একটা মানুষ অসুস্থ, কপাল কেটেছে, হাত পা ফেটেছে, অথচ তুই কিনা এই কোনো নির্ভরতা করছিস? থামলো তুর্য, আবার বলল,